প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। দর্শক, চলছে স্টমাক ক্যান্সার অ্যাওয়ারনেস মাস। আমরা আজকে আলোচনা করব স্টমাক ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার নিয়ে। কেন হয়, কাদের হয়, কারা ঝুঁকিতে থাকে, আদৌ চিকিৎসা আছে? চলুন পুরো বিষয়গুলো আজকে আমরা জানবো। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শেতাবুর রহমান। তিনি প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। বর্তমানে তিনি সিনিয়র কনসালটেন্ট, সার্জিক্যাল অনকোলজি, ল্যাবেট ক্যান্সার হাসপাতালে কর্মরত আছেন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শেতাবুর রহমান একজন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ও সার্জিক্যাল অনকোলজিস্ট। স্বনামধন্য এই চিকিৎসক রাজশাহীর মানুষ। 1962 সালের 1 অক্টোবর রাজশাহীর তানোর থানার মুন্ডুমালা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মুন্ডুমালা প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষা জীবন শুরু করে রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে এমএস ডিগ্রি সহ ক্যান্সার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন। রাজশাহী মেডিকেল কলেজ দিয়ে চাকরি জীবনের শুভ সূচনা করে নাটোর সদর হাসপাতাল, সারদা পুলিশ একাডেমি হাসপাতাল, বগুড়া মেডিকেল কলেজ, পিজি হাসপাতাল এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী থেকে 2006 সালে সুনামের সাথে অবসর গ্রহণ করেন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শেতাবুর রহমান বর্তমানে ল্যাবেট ক্যান্সার হাসপাতালে কর্মরত আছেন। এক মেয়ে ও ছেলের গর্বিত পিতা তিনি। মেয়ের পেশাও চিকিৎসা আর ছেলে কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জনের শিক্ষার্থী। আজীবন ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার স্বপ্ন রয়েছে রোগী বান্ধব মহৎ প্রাণীর চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শেতাবুর রহমানের। কর্মেই সুখ খুঁজেন তিনি। প্রথম আপনার কাছে যে প্রশ্ন, ক্যান্সারের মাত্রা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে পৃথিবীব্যাপী। বাংলাদেশেও কিন্তু আমরা দেখছি যে অনেক রোগী পাওয়া যাচ্ছে ক্যান্সারে। আর স্টমাক ক্যান্সার আপনারা বলে থাকেন যে যতগুলো ক্যান্সার আছে তার মধ্যে পঞ্চম, মানে ফিফথ গ্রেডিংয়ে পঞ্চম নম্বর হলো স্টমাক ক্যান্সার। আসলে কারণ কি? কারণ আমরা যদি বলি যে সায়েন্টিফিক বলি, আমরা এক্স্যাক্টলি নট নোন, বাট দেয়ার আর সাম ফ্যাক্টরস বলা হয়। তার মধ্যে এশিয়া কান্ট্রি যেটা আমাদের পুর হাইজেনিক কন্ডিশনের জন্য এক ধরনের ব্যাকটেরিয়া স্টোমাকে আসে, সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, এক নম্বর কারণ হিসেবে বলা হয়। এছাড়া আর কিছু কারণ আছে আমাদের খাদ্যাভ্যাস, রেড মিট, প্রসেসড ফুড, সল্টি ফুড এবং স্মোক ফুড, এগুলো যারা খায় বেশি তাদের হতে পারে। গ্রিন ভেজিটেবল যারা খায় না তাদেরও বেশি হতে পারে। যারা স্মোকিং করে রেগুলারলি এবং অ্যালকোহল পান করে যারা, এদেরও বেশি হতে পারে। আর একটা সন্দেহ হয় যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে। এখানে কি বংশগত কোনো কারণ আছে? হ্যাঁ, বংশগত বলতে জিন রিলেটেড। যদি ফাদার মাদারের হয়ে থাকে বা বড় ভাইদের বোনদের হয়ে থাকে, তাহলে তার ছোটো ভাই বা সাবলিংসদের হতে পারে। তার কারণ আমরা জানি যে ক্যান্সারটা কি, একটা বলা হয় যে অ্যাবনর্মাল প্রলিফারেশন, আনকন্ট্রোল প্রলিফারেশন। এই যে আমাদের শরীরের প্রতিটা সেল যে প্রলিফারেশন নর্মালি ডেভেলপ হয়, এর জন্য আমাদের শরীরে আবার জিন, রেগুলেটরি জিন থাকে। এই রেগুলেটরি জিনগুলো যখন অ্যাবনর্মাল হয়ে যায়, বলা আমরা বলি মিউটেটেড হয়ে যায়, তখন যদি ফাদারের স্টোমাক ক্যান্সার, স্টোমাক সেলের কোনো একটা জিন চেঞ্জ হয়ে যায়, রেগুলেটরি জিন, তখন তার ছেলে মেয়েদের কাছে আসতে পারে। সেই ছেলে মেয়েদের ও ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। যারা বলে ইনহেরিটেড জিন, মিউটেটেড জিন যদি থাকে, তাদের হতে পারে। প্রাইমারি স্টেজে ধরা পড়লে চিকিৎসা যদি খুব আর্লি স্টেজে করা যায়, তাহলে তো এই রোগটা সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ বলে আপনারা বলেন। জি হ্যাঁ। আমরা কখন ভাববো যে স্টমাক ক্যান্সার হতে যাচ্ছে, বা সিমটমগুলো কি, প্রাথমিক লক্ষণগুলো কি? স্টোমাক ক্যান্সারের যদি আমরা ট্রিটমেন্ট এবং আউটকামটা একটু আমরা চিন্তা ভাবনা করি, আর্লি স্টেজ যেটা ক্যান্সার বলা হয়, যাতে স্টোমাকের ভিতরে ঝিল্লিতে হয়েছে, এই অবস্থায় যদি রোগী আসে, তাহলে এটা আপনার বলা হয় যে 100টা রোগী যদি আমরা অপারেশন করি, বিভিন্ন ধরনের চিকিৎসা দিই, তাহলে 80টা রোগী 5 বছর বেঁচে যেতে পারে। 80টা রোগী 5 বছর বেঁচে যাওয়ার মানে কি, 5 বছর যখন একটা রোগী ক্যান্সার থেকে সার্ভাইভ করে, তখন আমরা বলি 100% কিওর, মানে প্রগনোসিস খুব ভালো। আর সিমিলারলি যদি আমি বলি যে স্টোমাকের ওয়াল থেকে যখন আশপাশের লিম্ফ নোডে চলে যায়, আমরা লোকালি অ্যাডভান্স বলি এটাকে, এই স্টেজে গেলেই কিন্তু মর্টালিটি অনেক বেড়ে যায়। তাহলে দেখা যাচ্ছে 35%।
আর একটা হচ্ছে যখন এটা লিভারে অথবা স্টোমাক থেকে দূরে ছড়িয়ে যায়, মেটাস্টেটিক হয়ে যায়, তখন বলা হয় যে এদেরকে আমরা যে বিভিন্ন ধরনের যদি চিকিৎসা দিই তারপরেও দেখা গেছে অনলি 7% 5 বছর তাও আসতে পারে। সেহেতু আমাদের মেইন টার্গেট হচ্ছে আর্লি ডায়াগনোসিস। আর্লি ডায়াগনোসিস করার জন্য আমাদের কি আমরা জানি, যারা ঝুঁকিতে আছে যদি ফাদার মাদার থাকে তাদের হতে পারে, যাদের এই অ্যালকোহল যারা বেশি খায় বা স্মোকিং যারা বেশি করে অথবা রেড মিট খায় যারা বেশি, এই যে খাদ্যাভ্যাসগুলো থাকে, অথবা যদি তাদের প্রিভিয়াসলি আরও আগে স্টোমাক যে কোনো কারণে অপারেশন করা হয়েছে এদের হতে পারে, তাহলে এইগুলো হচ্ছে রিস্ক। আরটা হচ্ছে যে এজ একটা ফ্যাক্টর। স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে আমরা আর্লি ডায়াগনোসিস করার পদ্ধতিগুলো কি? আর্লি ডায়াগনোসিস করার পদ্ধতি আমাদের জানতে হলে তাদের কারা রিস্কে আছে, যাদের 40 ইয়ার্স পার হয়ে গেছে বা 50 ইয়ার্সের আছে, আর যাদের প্রিভিয়াস হিস্ট্রি অফ স্মোকিং, অ্যালকোহল এবং ফুড হ্যাবিটের মধ্যে আছে, আপনার এই রেড মিট খায়, তার প্রসেসড ফুড খায়, স্মোক ফুড খায়, সল্টি ফুড খায়, এগুলো এই ধরনের আমরা রিস্কি যারা পেশেন্ট বা জেনেটিক যাদের বা ফাদার মাদার ছিল এই ধরনের রোগীদের 40 বছর পার হলেই আমরা স্ক্রিনিং করব। স্ক্রিনের একটা উপায় হচ্ছে, আমরা যদি নন ইনভেসিভ বলা হয়, আমরা রক্ত নিয়ে তার যদি আইজিজি এগেনস্ট হেলিকোব্যাক্টার পাইলোরি আমরা দেখি, তাহলে একটা আর্লি ডিটেকশান একটা অনুমতি দেওয়া হবে। তারপর নেক্সট হচ্ছে আমরা খুব সিম্পল এখন বলা হয় আপার জিআই এন্ডোস্কোপি, মানে ইসোফাগের এবং স্টোমাকের জুরোনামের এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি করলে আমরা মিউকোসাতে যদি কোনো ধরনের ক্ষত সৃষ্টি হয় আমরা খুব তাড়াতাড়ি ধরতে পারি, এবং এখান থেকে যদি চোখে দেখে বা ভিডিওর মধ্যে দেখে আমরা যদি অ্যাবনর্মালিটি পাই, ওখান থেকে বায়োপসি নেওয়ার ব্যবস্থা আছে। বায়োপসি নিয়ে পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো এটা ক্যান্সার আক্রান্ত হয়েছে বা হয়নি। যদি ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে তাহলে তার পরবর্তী তার স্টেজ অনুযায়ী ভ্যালুয়েশন করার পর স্টেজ অনুযায়ী এগুলো চিকিৎসা যদি দেওয়া যায়, আর্লি স্টেজে যদি দেওয়ার পরে, তাহলে 80% ক্ষেত্রে রোগীরা বেঁচে যেতে পারে। আমরা তো জানি যে এইচ পাইলোরি থেকে গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, আলসারজনিত রোগ হয়। তো এখান থেকে এইচ পাইলোরি থেকে কিভাবে ক্যান্সার হচ্ছে? এইচ পাইলোরি ইনফেকশনের কারণে এটা তো অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া এরা প্রদাহ করে, বা আমরা আমাদের যদি মেডিকেল ল্যাঙ্গুয়েজ বলি ইনফ্লামেশন করে। ক্রনিক ইনফ্লামেশন হওয়ার জন্য এখানে একটা ফাইব্রোসিস হয়, ক্ষত সৃষ্টি হয়। যাদের দেখা গেছে 10 থেকে 15 বছর যদি হেলিকোব্যাক্টার পাইলোরি থাকে স্টোমাকে, তখন তার এই সেলগুলো মেটাপ্লাস্টিক চেঞ্জ বলে। মেটাপ্লাস্টিক চেঞ্জ কি? এই যে স্টোমাকের যে সেলগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে ইন্টেস্টাইনাল মিউকোসার মতো একটা চেঞ্জ হয়, এবং এই চেঞ্জগুলোর উপর তখন হয়, তখন এরা যে স্টোমাকে যে গ্যাস্ট্রিক অ্যাসিডে এই দ্বারা আরও তাড়াতাড়ি এরা ক্ষত সৃষ্টি করতে পারে, এবং এগুলো সেলের প্রলিফারেশনটা তখন আবার বাড়িয়ে দেয়। এই সেল যখন পরিবেশন আনকন্ট্রোলড পরিবেশন হতে থাকে তখন এখানে ক্যান্সার সৃষ্টি হতে পারে। তো এইচ পাইলোরি ইরাডিকেশন পদ্ধতি, এই প্রথম কথা হচ্ছে আমাদেরকে হাইজেনিক ওয়েতে জীবনযাপন করতে হবে। আমাদেরকে পানি খেতে হবে হাইজেনিক ওয়েতে, বিশুদ্ধ পানি খেতে হবে, এবং রোগীটাটি আমাদেরকে সাবধান থাকতে হবে যেন এই এইচ পাইলোরি ইনফেক্টেড পানি আমরা না খাই। এই মেন সোর্সটা পানি। আমরা তো বুঝতে পারি না যে হেলিকোব্যাক্টার পাইলোরি আমাদের স্টোমাকে বাসা বেঁধেছে কিনা। তার জন্য আমাদের বলবো যে প্রথম কথা হচ্ছে আমরা ইমিউনোগ্লোবিন প্রক্রিয়া করবো এগেনস্ট দ্য হেলিকোব্যাক্টার পাইলোরি, আইজিজি বলা হয় এটাকে। তাহলে আমরা ইনডাইরেক্ট ওয়েতে আমরা বুঝতে পারবো যে এর হেলিকোব্যাক্টার পাইলোরি আছে। আচ্ছা, যদি এবার ইনডাইরেক্ট পজিটিভ হয় সেক্ষেত্রে তার আমরা এন্ডোস্কোপি, আবার যে এন্ডোস্কোপি করি ওখান থেকে স্টোমাকের মিউকোসা নিয়ে এসে আবার প্রুভ করবো যে হ্যাঁ দিস দ্য হেলিকোব্যাক্টার পাইলোরি ইজ দ্য কজ অফ দি গ্যাস্ট্রাইটিস। তো আমরা যদি এগেনস্টে হেলিকোব্যাক্টার এগেনস্টে বিভিন্ন রেজিম উঠেছে, অ্যান্টিবায়োটিক উঠেছে, এগুলো যদি 3 সপ্তাহ খাওয়া যায় তাহলে তো সে রেগুলারলি সে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে। আমাদের যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির হাইজেনিক কম, যার জন্য আমাদেরকে মাঝে মাঝে এই আইজিজি পরীক্ষা করতে হবে, মানে 2 বছর পর, এবং 2 বছর পরে এন্ডোস্কোপি করে টেস্ট করে যদি আমরা করি তাহলে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি কমপ্লিটলি ইরাডিকেট। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল।
কীভাবে বুঝতে পারবো যে স্টমাক ক্যান্সার সম্ভাবনা আছে? অ্যাকচুয়ালি আর্লি স্টেজের যে স্টোমাক ক্যান্সার, মানে যখন জাস্ট স্টোমাকের পিধরের লেয়ারে এই তৈরি হয়, এ সময় নন স্পেসিফিক বলা হয়, কোনো ওই ধরনের ক্যান্সার স্পেসিফিক সিমটম হয় না। জাস্ট অনেক সময় একটু পেটটা ফাঁপা ফাঁপানো হতে পারে, একটু হার্ট বার্ন হতে পারে, বুক জ্বালাপড়া করতে পারে, অনেক সময় ক্ষুধা মন্দা হতে পারে, আবার ওয়েট লস হতে পারে। রোগীর ক্ষুধা মন্দা ওয়েট লস হওয়ার জন্য তার উইকনেস আসতে পারে এবং অ্যাস্থেনিয়া বলা হয়। এই সিমটমগুলো দেখা দিতে পারে। স্টোমাকটা বড় একটা অর্গান, একটা ব্যাগ। যদি উপরের অংশে যদি হয় ক্যান্সার, যদি আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে যায়, তখন আমাদের খাওয়ার সময় কষ্ট হয়। যদি নিচের দিকে হয়, যেখানে স্টোমাক থেকে খাবারগুলো ডুওডামের দিকে যায়, এখানেও যদি হয়, তাহলে যদি আস্তে আস্তে এগুলো টিউমারটা বড় হয়ে এই খাদ্যটা একটু বন্ধ করে দেয়, তখন আমাদের খাওয়ার পরে পেটে ব্যথা হয়, অনেক সময় বমি হয়। আবার যদি বলা হয় যে স্টোমাক যে বডিতে হয়, যেহেতু বডিটা অনেকটা বড় জায়গা, ফাঁপা জায়গা, সেটা এখানে সিমটম ভেরি ডিলেড। এখানে কি হয়, এখানে বড় ঘা ক্ষত সৃষ্টি হয়, এখান থেকে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হয়ে আপনার রোগী অ্যানিমিয়া হয়ে যায়, সাদা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, চলাফেরা করতে পারে না। আর আরেকটা হয় যে তার পায়খানার সঙ্গে রক্ত যেতে পারে। তাহলে আমরা এইভাবে আমরা সিমটম দিয়ে রেখে স্যার এই সিমটমগুলো দেখলে আমরা একটা ধারণা করতে পারি যে সম্ভাবনা আছে, কিন্তু স্যার এই সিমটমগুলো কিন্তু স্যার গ্যাস্ট্রিক আলসারের যে সিমটমগুলো বা পেপটিক আলসারের যে সিমটমগুলোর সাথে কিন্তু খুবই সিমিলার। তো সেক্ষেত্রে আমরা পার্থক্য করতে পারবো। পার্থক্য বলতে হচ্ছে ক্লিনিশিয়ান ইজ দ্য ডিসিশন মেকার, ক্লিনিশিয়ান ইজ দ্য ডিসিশন মেকার। ক্লিনিশিয়ানকে সাসপেক্ট করতে হবে ইট মে বি দ্য কজ অফ দি গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার। সেই ক্ষেত্রে আমাদের একই কথাই, আমাকে হেলিকোব্যাক্টেরিয়ার অ্যান্টিবডি টেস্ট করতে হবে। এন্ডোস্কোপি করে যদি সেই সময় করি আমরা, তাহলে এন্ডোস্কোপি করতে কনফার্ম হয়ে যেতে পারবো যে এন্ডোস্কোপি বায়োপসি যদি দিই, তাহলে এটা গ্যাস্ট্রিক আলসারের জন্য ব্যথা না গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য ব্যথা আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি। স্যার অনেক সময় আমরা দেখি স্যার যে এই পেটের এই ব্যথা, পেট ফুলে গেছে, কোনো কোনো সময় কালো পায়খানা নিয়ে আসে, আলকাত্রার মতো পায়খানা, এটা কি স্যার ক্যান্সারের একটা লক্ষণ কিনা? এটাই ক্যান্সার লক্ষণ এবং অ্যাডভান্স লক্ষণ। এর সঙ্গে একটু আমি বলে ফেলি যে আমাদের দেশে যেহেতু যত্রতত্র ওষুধের দোকান তৈরি হয়েছে এবং উইদাউট প্রেসক্রিপশান গ্যাস্ট্রিক আলসারের ওষুধ বিক্রি হচ্ছে, যার ফলে আমাদের দেখা গেছে যে গ্যাস্ট্রিক আলসার রিলেটেড যে সমস্যাগুলো হয়, এগুলো আমরা এন্ডোস্কোপিতে খুব কমই প্রুফ পাই। এবং এই রোগের যে কমপ্লিকেশানগুলো হয়ে থাকে, আগে আমরা পেতাম যে পেটে ব্যথা হতো, খাবার খেয়ে বমি হতো, যার কারণে পাইলোরিক স্টোনিস আমরা বলতাম, এগুলি ভেরি রিয়ার, 100-তে 1জন পাওয়া যায় না। যার ফলে পিপিআই আসার পরে পেপটিক আলসার ইনসিডেন্স কমে গেছে। যার ফলে আমাদের যে জিনিসটা হচ্ছে মেইন প্রবলেম, অ্যাকচুয়ালি স্টোমাকের যে প্রবলেমগুলো হচ্ছে সেটা ক্যান্সারের দিকে ঝুঁকি বেড়ে গেছে। এবং এই ক্যান্সারের জন্য আমাদের যে স্টোমাক যে সিমটমগুলো হয়, আমরা গ্যাস্ট্রিক আলসারের চেয়ে আমার মেইন অ্যাটেনশন দেওয়া উচিত যে ইট মে বি দ্য গ্যাস্ট্রিক ক্যান্সার। স্যার স্টোমাক ক্যান্সার কয় ধরনের হয়ে থাকে? স্টোমাক ক্যান্সার কয় ধরনের বলতে আমরা এই যেগুলো বলি যে বডি যেহেতু একটা স্টোমাকটা বড় একটা অর্গান, এদের বলা হয় কার্ডিয়া বা ফান্ডাস, বডি আর পাইলোরাস। এই যেন অ্যানাটমিক্যাল সিচুয়েশনে বলতে পারি। তবে একটা বলা হয় ডিফিউজ ভ্যারাইটি, এটা অ্যাগ্রেসিভ ভ্যারাইটি, আর একটা বলা হয় ইন্টেস্টাইনাল ভ্যারাইটি। ইন্টেস্টাইনাল ভ্যারাইটি এটা সিমটম, এটা যেটা মেনলি হেলিকোব্যাক্টার ভাইরাসের কারণে হয়ে থাকে। এটা যদি আর্লি ডায়াগনোস করা, এদের প্রোগনোসিস ভালো। এবং ডিফিউজ ভ্যারাইটিটা এটা প্রোগনোসিস ভালো নয়। এরা ট্রিটমেন্ট এটা ফুললি ডিফারেন্সিয়েটেড হয়ে থাকে। এদের প্রপার ট্রিটমেন্ট যদি দেওয়া হয়, যদি আর্লি স্টেজে হয়, সেক্ষেত্রে তার প্রোগনোসিস ভালো। যদি লোকালি অ্যাডভান্স কন্ডিশন আছে, লোকালি অ্যাডভান্স যখন হয়ে যায়, তখন এদের প্রোগনোসিস আমরা হাজারো ট্রিটমেন্ট দিই, সেক্ষেত্রে 35%-এর বেশি 5 ইয়ার্স হয় না। আর্লি ধরা পড়লে এটা আসলে আরোগ্য লাভ করার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে স্যার আমরা আসলে ট্রিটমেন্ট অপশনগুলো জানতে চাবো যে আপনারা কখন কোন ট্রিটমেন্ট করে থাকেন? যে কোনো ক্যান্সার অ্যাকচুয়ালি হচ্ছে এটা মাল্টি মডালিজ অফ ট্রিটমেন্ট বলা হয়। গ্যাস্ট্রোলজিস্ট থাকা দরকার, যার যে এন্ডোস্কোপির এটা পরীক্ষা করবে, তার সঙ্গে হিস্টোপ্যাথির একজন দরকার, তার সার্জন একজন দরকার যে সার্জারি করবে, এবং কেমোথেরাপিস্ট যে পরবর্তী বা আগেও কেমো দেওয়া লাগতে পারে, রেডিওথেরাপিস্ট এবং ইমিউনোথেরাপিস্ট, বিভিন্ন গ্রুপ অফ ডিসিপ্লিনের স্পেস দিয়ে এই ক্যান্সার সার্জারি করে। তার মানে স্যার আপনি বলছেন যে এটা মেডিকেল বোর্ড দিস দ্য বোর্ড সমন্বিতভাবে আসলে চিকিৎসা পদ্ধতি ঠিক করা হচ্ছে। হ্যাঁ, তবুও কমন একটা ফর্ম হচ্ছে যে আর্লি যদি হয় এন্ডোস্কোপি দিয়ে, যে এন্ডোস্কোপির মধ্যে পরীক্ষা নির্ণয় করা হচ্ছে, সেই এন্ডোস্কোপি সাবমিকুশাল ডিসেকশন, মানে কেটে ওই টিউমারের চারিদিক দিয়ে একটা 1 সেন্টিমিটার রাউন্ডে যদি কেটে নিয়ে আসা যায়, ট্রিটমেন্টে বলা হয় যে 80% ক্ষেত্রে 5 ইয়ার্স হয়ে গেল। আচ্ছা,
আর একটা হচ্ছে লোকালি অ্যাডভান্স বলা হয়। লোকালি অ্যাডভান্স কি, স্টোমাক থেকে যখন পাশের লিম্ফ নোডে চলে যায় তখন আমরা বলি লোকালি অ্যাডভান্সড। এই ক্ষেত্রে তখন আর এন্ডোস্কোপিক সার্জারি করা হয় না, এই ক্ষেত্রে আগে অপারেশন করা হয়। যদি উপরের দিক পার্টে হতে বা বডিতে হয়ে থাকে বা নিচের পার্টে, অ্যাকর্ডিং টু পার্ট অনুযায়ী আপনার বলা হয় যে যদি লোয়ার পার্টে হয় তাহলে লোয়ার রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি বলা হয়। হ্যাঁ, যদি মিডিল পার্টে হয়ে থাকে সেক্ষেত্রে তখন আর স্টোমাক রাখা যায় না, টোটাল স্টোমাকটাকে ফেলে দেওয়া যায়। আরটা হচ্ছে যে যদি আপার পার্টে হয়ে থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা আপার রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি, অথবা এখন বলা হয় না টোটাল রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি করা হয়। তাহলে এই যে দ্য সার্জিক্যাল প্রসিডিওর। আরেকটা হচ্ছে যদি লোকালি অ্যাডভান্স যে কন্ডিশনগুলো অনেকগুলো যখন আশপাশের অর্গানের সাথে লেগে যায় অথবা লিম্ফ নোড ইনভলভমেন্ট হয়ে থাকে তখন অনেক ক্ষেত্রে আগে কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপির উদ্দেশ্য কী হচ্ছে, কেমোথেরাপি দিলে এই টিউমারগুলো ছোটো হয়ে আসে, অনেক ক্ষেত্রে ছোটো হয়ে আসে। আবার যদি ডিস্ট্যান্স মেটাস্টেজ হয়ে থাকে যেগুলো আমরা এখনও ধরতে পারছি, সেই সেলগুলো ডিস্ট্রাকশন হতে পারে, যার ফলে এইটা রিলেটিভলি আউটকাম তখন বেটার হয়। আর যখন ট্রিটমেন্ট এই ডিস্ট্যান্স মেটাসিস হয়ে যায়, লিভার সরিয়ে যায়, অথবা গলার কাছে লিম্ফ নোডে চলে আসে, অথবা পেরিটোনিয়াম মেটাসিস হয়ে যায় থাকে, তখন এরা হচ্ছে বলা হয় যে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট কি, তার সিমটোমেটিক আরোগ্য লাভের জন্য তাকে তখন চিকিৎসা দেওয়া হয়। যদি তার কারো যদি বলা হয় যে খাবার খাওয়ার পর বমি হচ্ছে, তখন তার এই বমি যদি না হয় তখন একটা বাইপাস সার্জারি করে দেওয়া যায়। অথবা খেতেই পারছে না, তখন আমরা এন্ডোস্কোপিক্যালি একটা টিউব ঢুকিয়ে দিই, তারপর পরবর্তী কেমোথেরাপি দিই। এই তখন আর একটা হচ্ছে যে তারকে কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপি দিলে টিউমারগুলো কন্ট্রোলে থাকে, তখন রোগীটা ফিল দ্যাট বেটার। এটা হলো স্যার প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, মানে তার যেটা প্রয়োজন সেটা করা হচ্ছে যখন আর সার্জারি চলছে না। স্যার, একজন স্টমাক ক্যান্সার রোগী উনি চিকিৎসা নিলেন না, আর চিকিৎসা পদ্ধতি ব্যয়বহুল উনি করতে পারলেন না, কী কী কমপ্লিকেশন হতে পারে? স্টোমাক ক্যান্সারের কমপ্লিকেশন যেগুলো মনে হচ্ছে, এখন প্রথমেই বলছি যে তার রক্তক্ষরণ হতে পারে, অথবা যদি স্টোমাকের নিচের পোর্শন হয়ে থাকে তার পথটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে সে খাওয়ার পরে ব্যথা হবে, ব্যথা হবে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, হ্যাঁ, খাওয়ার পরে পেটে ব্যথা হবে, ব্যথা হলে বমি হবে, এই একটা হতে পারে। ক্যাকেকটি হবে, ধীরে ধীরে শরীরটা শুকিয়ে যাবে, ওয়েট কমে যাবে। আরটা হচ্ছে যদি আপার পোর্শনে হয়ে থাকে, যেখানে ইসোফেগাস আমরা যদি বলি থেকে পাকস্থলীতে যাই, সেই অংশটা যদি হয় তাহলে সে তো খেতেই পারবে না, কারণ খেলেই তখন এটা বলা হয় ভমিটিং বলা হয় না, আমরা বলি রিগার্জিটেশন, এ হতে পারে, মানে খাওয়াটা নিচে দিকে নামতে বেরিয়ে যাচ্ছে হবে। হ্যাঁ, আর একটা কথা যেগুলো হচ্ছে যে বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় ছড়ে যেতে পারে, পেটে পানি আসতে পারে, আমরা অ্যাসিডিস বলি, লিভারে ছড়ে গেলে যেতে পারে, গলায় লিম্ফ নোডে চলে আসতে পারে, বা শরীরে অন্যান্য অংশে ফুসফুস যেতে পারে, হার্ডিতে যেতে পারে, ব্রেনে যেতে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হবে। স্যার, এই স্টমাক ক্যান্সারটা প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা? আমরা প্রথম কথা আমরা যেহেতু কিছু কিছু ফ্যাক্টর জানি, কিছু কারণ জানি যে স্টোমাকের এই কারণগুলোরে ক্যান্সার হতে পারে, সেহেতু আমরা এই কারণগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, দূর করতে পারি, তাহলে ক্যান্সার থেকে কিছু আমরা রক্ষা পেতে পারি। আর একটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস, এটাও কিন্তু একটা ক্যান্সার প্রতিরোধের একটা উপায়। আমরা হাইজেনিক ওয়েতে আমরা পানি খাবো, হাইজেনিক ওয়েতে আমরা সবজি খাবো, হাইজেনিকতে আমরা খাবার খাবো। তো আমাদের স্মোকিং যাতে অ্যাভয়েড করতে, অ্যালকোহল যারা খায় অ্যালকোহল থেকে আমরা দূরে থাকতে পারি। আর খাদ্যাভ্যাসের মধ্যে আমরা ভেজিটেবলস খাই, ফ্রেশ ফ্রুটস খাবো। আর একটা হচ্ছে যে স্মোকড ফুড অথবা সল্টি ফুড, রেড মিট এগুলো অ্যাভয়েড করবো। এই কারণ এইগুলো যদি আমরা করি। আর একটা হচ্ছে যে সাসপিশিয়াস এজ, 40 ইয়ার্সের পরেই আমরা এন্ডোস্কোপি, রেগুলার এন্ডোস্কোপি করে, রেগুলার বলতে বলা হয় যে 2 বছর পর পর এন্ডোস্কোপি যদি করা হয় তাহলে আর্লি ডায়াগনোস করা হবে। আর্লি ডায়াগনোস করলে এই রোগীগুলো ক্যান্সারের যে মৃত্যুর ঝুঁকি অথবা ক্যান্সার চিকিৎসার জন্য যে মরবিডিটি বলা হয়, সেই কমপ্লিকেশনকে অ্যাভয়েড করা সম্ভব। তো স্যার, এন্ডোস্কোপিক প্রসিডিউর তো আসলে একটু ইনভেসিভ প্রসিডিউর, অনেকে করতে চায় না, তো এটা কি স্যার আরও কমফোর্টেবলি আরামদায়কভাবে করা যায় কিনা? যেহেতু ক্যান্সার একটা ভয়াবহ রোগ এবং বিশেষ করে স্টোমাক ক্যান্সারের ডায়াগনোস করার পর, প্রপার ট্রিটমেন্ট দেওয়ার পর 100% কিওর হয় না, সেহেতু আমাদের যদি একটুকু এন্ডোস্কোপিক কষ্ট, অথবা এখন যে জিনিসটা হচ্ছে টোটাল সিডেশন দিয়ে বা অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করেও এন্ডোস্কোপি করা সম্ভব। সেহেতু এন্ডোস্কোপি নিয়ে যে ভীতি ছিল, এখন সেই ভীতিটা কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শেতাবুর রহমান, আপনার কাছে আমরা অনেক মূল্যবান পরামর্শ পেয়েছি যা চ্যানেলের দর্শকদের অনেক উপকারে আসবে। প্রিয় দর্শক, স্টমাক ক্যান্সার একটি মরণ ব্যাধি। আর্লি ডায়াগনোসিস করতে পারলে
এ রোগটা নিরাময়যোগ্য। কাজেই যারা ঝুঁকিতে আছেন তাদেরকে প্রতি 2 বছর পর পর অ্যান্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে জেনে নিতে হবে যে ক্যান্সারের কোনো লক্ষণ আছে কিনা। আরেকটি হলো লাইফস্টাইল মডিফিকেশন, স্মোকিং পরিহার করতে হবে, অ্যালকোহল পরিহার করতে হবে এবং সবুজ শাকসবজি বেশি খেতে হবে, আমাদেরকে বিশুদ্ধ পানি খেতে হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।